Hello Sajis, welcome to your favorite YouTube channel. And today we will discuss about the question paper from one of my student, actually two students. Uh, This school is Vivekananda Mission High School. And this is a sample paper. Actually, this is for ICSE board class 9. Yesterday we discussed about very actually yesterday we discussed about many questions. There are short type questions and long type questions. But today we continue the next class. So I think আমার মনে আছে যতটুকু আমাদের কথা ছিল যে আমরা আটকে গিয়েছিলাম এইখানে গিয়ে এই প্রশ্নটা করতে করতে আমি বলেছিলাম যে কিছু ডেটা মিসিং আছে বা আমি একবার চেক করব। তারপরে বাকিগুলো আমি করিয়েছিলাম যে ওয়েদার কি হবে, হ্যাঁ না, ফ্লোটিং হলে কি হবে, এগুলো আমি করিয়েছিলাম, গেমটা করিয়েছিলাম। আমাদের এর নেক্সট যেটা করতে হবে এই 4 নম্বর কোশ্চেন থেকে, এখান থেকে আজকে আমাদের টার্গেট হবে। তো সেই অনুযায়ী অ্যাকচুয়ালি মিডিয়াম তো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো মিক্সড থাকবে। তো so let's start actually the class. First we will try the unsolved question from yesterday. There is a Jupiter. Okay, তো এখানে কি বলা ছিল, জুপিটারের রেডিয়াস 10 টাইমস আর্থের রেডিয়াসের থেকে, and a ratio of weight of the man measured in Jupiter to the measured Earth. Okay, তো এটা করার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা অন্য পেজ নিয়ে নিচ্ছি, যেটাতে আমাদের ক্যালক করলে খুব ভালো হবে বলে আমার মনে। যেমন আমরা যেটা অলরেডি জানি জি ইকুয়াল টু হয় জিএম বাই আর স্কোয়ার। ওকে, এখন তাহলে আমাদের এখানে মাসটা লাগবে, আবার ওয়েট আমরা জানি এম ইন্টু জি। তো ওয়েটটা আমাদের রেশিও করতে বলেছি জুপিটারে আর্থে, তো সেই জন্যে আমাদের জিটা জুপিটারে লাগবে, জিটা আর্থে লাগবে। এবারে প্রশ্ন হচ্ছে মাসটা জুপিটারের চাই, মাসটা আর্থের চাই। আমরা ধরে নিচ্ছি, আমি চেষ্টা করছি অ্যাকচুয়ালি, ট্রাই মাই বেস্ট অ্যাকচুয়ালি। ওকে, চেষ্টা যদি করি যে মাস অফ জুপিটার অ্যান্ড মাস অফ আর্থের মধ্যে কী রেশিও হতে পারে, কী রিলেশন হতে পারে, এটা আমাদের জানার চেষ্টা করছি। আমরা অলরেডি জানি ডেন্সিটি ইকাল টু রো ইকাল ডেন্সিটি যদি হয়, ডেন্সিটি ইকাল টু জানি মাস বাই ভলিউম, মানে এম বাই ভি। তাহলে এম কত হবে, রো ইন্টু ভি। আচ্ছা, সাধারণত আর্থ জুপিটার যাই বলি না কেন এরা গোলাকার হয়। গোলক মানে স্ফিয়ার। একটা স্ফিয়ারের ভলিউম কত হয়, 4/3 পাই আর কিউ, এটা হয়। তাহলে ডেনসিটিটা যদি দুজনেরই আমরা সেম ধরে নিই, সেম মেটেরিয়ালসে তৈরি জুপিটার অ্যান্ড আর্থ, এইভাবে ধরে নিয়ে রোটাকে যদি সেম করে নিই, তাহলে মাস জুপিটার বাই মাস আর্থ এটা হবে আর জুপিটার বাই আর আর্থ তাদের কিউব, এটা হবে। এবারে জুপিটারের রেডিয়াস বলা ছিল যে 10 টাইমস অফ রেডিয়াস অফ আর্থ, তাহলে এটা মানটা যদি আমরা পুট করি কত হবে। আচ্ছা, এই মানটা এখন পুট করে দেবো না, পুট করে দিলে আমরা ফেঁসে যাবো, কারণ অনেকটা বড় জিনিস হয়ে যাবে। আচ্ছা দেখি, এক কাজ করি,
তাহলে মাসটা আমরা বস করাতে পারি এইখানে। মাসের ভ্যালুটা কোনটা? এটা এটা আমরা বস করাতে পারি। তাহলে বস করালে কত হবে? এখানে হবে জি রো 4/3 পাই আর অফ জে হোল কিউব বাই আর অফ জে তার স্কোয়ার। তাহলে এটা এখান থেকে কি দাঁড়াবে? জি রো 4/3 পাই আর জে, কেন এটা স্কোয়ার, এটা কেটে যাবে, এটা একটা থাকবে। তাহলে জি অফ জুপিটার এটা বেরোলো। তাহলে সিমিলারলি জি অফ আর্থ কত বেরোবে? জি ইন্টু রো ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর অফ আর্থ, এটা বেরোবে। এবার এই দুটো রেশিও করে দিই, ঠিক আছে? জি জুপিটার বাই জি আর্থ, দেখি কত বেরোয়। না, এটা বেরোবে আর অফ জুপিটার বাই আর অফ আর্থ। জুপিটারের রেডিয়াস কত? 10 অফ আর আর্থ, এটা হবে আর অফ। তাহলে এইখানে আমরা রেশিওটা দেখো পেয়ে গেলাম, জি জে বাই জি ই 10। এবারে আমাদের ওয়েট, দেখো রেডিয়াসটা যেটা দেওয়া ছিল সেটাকে কাজে লাগিয়ে দিলাম। এবারে ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। তাহলে জি অফ জে একবার কত হবে, আর ডাব্লিউ অফ আর কত হবে? এম জি, এটা কত হবে? এম ইন্টু 10 ইন্টু জি, এখানে কত হবে? এম ইন্টু জি, হ্যাঁ না? এটা কত হবে? এম ইন্টু জি। তাহলে ডব্লিউ অফ জে বাই ডব্লিউ অফ আর্থ এদের যদি রেশিও করি হবে এম ইন্টু 10 ইন্টু জি বা এম ইন্টু জি। এম এ কেটে গেল, জি জি কেটে গেল, 10/1। এইটি হওয়া উচিত ওয়েটের রেশিও, এর বেশি আর কিছু হবে না, যতটুকুন আমার মনে হচ্ছে। ওকে, তো আমরা এই প্রবলেমটা সলভ করে নিলাম। এটা অ্যান্সার হবে প্রবাবেলি, যদি আমরা ওই কন্ডিশনগুলো ধরে নিই, তাই না? বেশ, এরপরে আমরা যাই নেক্সট যে কোশ্চেনটা ছিল আমাদের, সেটা কি ছিল? না, আমাদের এবারে এই কোশ্চেনটা করতে হবে, এটা করতে হবে। কি বলেছি? ইজ ইট পসিবল, এটা কি পসিবল ফর এ বডি হ্যাভিং ইউনিফর্ম অ্যাক্সেলারেশন দো অ্যাট রেস্ট? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে তবুও রেস্টে থাকবে, এরকম কোনো পসিবল না? হতে পারে কি? আচ্ছা চলো এটাকে আমরা তাহলে ডিসকাস করি, এক্সপ্লেন করতে হবে এক্সাম্পল দিয়ে। আমরা বলবো, চলো এটা যে লেখেই করেছি একবার, এখানটায় লেখে করে, এটা 4 কোশ্চেনটা। আর বললো ইয়েস ইট ইজ পসিবল। কেন? তার কারণ আমি বলছি, রিটেনে মানে রাইটিং করে দিচ্ছি, একবারে লিখে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কেন? মনে করে নাও একটা বডিকে আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি নিচের দিকে, বা ছেড়ে দিচ্ছি, ড্রপ করছি, হ্যাঁ না? বা মনে করো একটা বস্তুকে নিচে থেকে উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি। এই কন্ডিশনে যখন উপর থেকে নিচের দিকে ড্রপ করছি, তখন যে কন্ডিশনটাতে ছিল ওটা রেস্টে ছিল, কিন্তু তখন আর্থের জি কিন্তু ওর উপর কাজ করছিল। তেমন ভাবেই যখন এখান থেকে উপরের দিকে ছুঁড়ছি, যখন বডিটা রেস্টে গিয়ে উপরে পৌঁছাবে কিছুক্ষণের জন্য, ফর অ্যান ইনস্ট্যান্ট, তখনও কিন্তু আর্থের জি ওর উপর কাজ করবে। তাহলে দুটো এক্সাম্পল দিয়ে দিলাম। তাহলে আমি বলতে পারি ইয়েস ইট ইজ পসিবল। কিভাবে লিখবো? না, এ বডি ক্যান বি অ্যাট রেস্ট অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট বাট স্টিল have
uniform acceleration. Example, a body dropped from rest at t equal to 0, velocity equal to 0, but acceleration due to gravity equal to 9.8 meter per second square. এটা এক্সাম্পল নম্বর 1। এক্সাম্পল নম্বর 2 কত হবে? If we throw a body upwards at a particular moment at the top, the body যাই বলো না কেন, becomes rest and acceleration and its velocity become 0, but acceleration due to gravity also exist। হ্যাঁ কি না? দুটো বলে দিলাম। চলো তার পরের কোশ্চেন কি বলেছে দেখি। বলছে পার্সন রাইডস হিজ মোটর বাইক with an average speed of alpha during first half his journey and with beta during the second half of journey. Calculate the average speed. এটা একটা ম্যাথামেটিক্সে নিউমেরিক্যালস আছে, মানে ম্যাথামেটিক্সের একটা ম্যাথামেটিক্স এটা অ্যাকচুয়ালি। এটা ম্যাথামেটিক্সে রেল, ট্রেন, টাইম অ্যান্ড ডিস্টেন্স ইত্যাদি যে চ্যাপ্টার আছে তার থেকে প্রশ্ন, আবার এটা ফিজিক্সেরও প্রশ্ন। খুব ভেরি প্রশ্ন, খুব মানে মানে খুব ভালো অ্যাকচুয়ালি, গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। তো তো এই কোশ্চেনের উত্তর করার জন্য একটা শর্ট ট্রিক আছে, কিন্তু আমরা সেটা করবো না, আমরা প্রুভ করে দেখাবো। ট্রিকটা হচ্ছে 2 আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, এটা অ্যান্সার হবে এভারেজ। এবারে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হবে, তো সেটা আমরা চলো ক্যালকুলেশন করে দেখিয়ে দিই, তাহলে আর ব্যাপারটা বেস্ট হবে। চলো আমরা কি বলি, বলছে টোটাল যাত্রার অর্ধেক অংশ আলফার সমত্বরণে গেছে, বিটা অংশ মানে পরের অংশটা বিটা সমত্বরণে গেছে। এটাই বলছে প্রথমটাতে আলফা, দ্বিতীয়টাতে বিটা। তাহলে এখান থেকে এখানে তার কি হবে, এভারেজ স্পিড কত চেয়েছে। তাহলে সেটা যদি আমাদেরকে জানতে হয়, আমাদেরকে ডিস্টেন্সটা মনে করে ধরে নিই। লেট দ্য ডিস্টেন্স ইকুয়াল টু ডি ফর ইচ হাফ। আমরা প্রতিটা অর্ধেকের জন্য ডিস্টেন্স ডি ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে টাইম 1, প্রথম ক্ষেত্রে টাইম কত লাগবে, ডিস্টেন্স বাই স্পিড। দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত লাগবে, ডিস্টেন্স বাই স্পিড। টোটাল ডিস্টেন্স কত, ডি প্লাস ডি, 2d। টোটাল টাইম কত, ডি প্লাস আলফা, ডি প্লাস বিটা। এখানে ডি যদি কমন নিয়ে নিই, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে এভারেজ স্পিড কত হবে, টোটাল ডিস্টেন্স বাই টাইম, টি ইন্টু 1 প্লাস আলফা 1 প্লাস বিটা। এটা ক্যালকুলেশন করলে ডি দিয়ে কেটে যাবে, 2 বাই 1 প্লাস আলফা প্লাস 1 বাই বিটা সমানই হয়ে যাবে 2 আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। বিশাল কোশ্চেন। ওকে, তাহলে দেখো তেমনভাবেই পরের কোশ্চেন 6 এরটা কি বলেছে, প্রুভ দ্যাট, এটা প্রমাণ করো যে
weight of an object on the moon is 1/6 of its weight earth. এটা প্রমাণ করতে হতে হবে। আমরা জানি যে ওখানে 160 হয় অ্যাকচুয়ালি, বাট কি করে হয় সেটা প্রমাণ করতে দিচ্ছে না। একটা কন্ডিশন তার জন্য দেয়া আছে, মুনের মাস দেয়া আছে আর্থের সাপেক্ষে, রেডিয়াসও দেওয়া আছে, রেডিয়াসেরও তুলনা করা আছে। তাহলে এটা সোজা, এটা প্রুভটা করতে হবে আমাদেরকে কি, তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, যদি আমরা লিখি আর কি ভাষা দিয়ে, কি প্রুভ করতে হবে, ওয়েট অন মুন ইকুয়াল টু 1/6 ওয়েট অন আর্থ। আমাদের কি গিভেন আছে সেটা লিখে নিই আমরা। আচ্ছা, আমার মনে হয় এতে ব্ল্যাকটা দিলে খুব ভালো হয়। গিভেন কি কি আছে, মাস অফ দ্য মুন। আচ্ছা, আমি একটু বলে দিই, দ্রুততার সাথে করছি, হ্যান্ডরাইটিং খারাপ হবে। আচ্ছা, এটা 100 দিয়ে আছে না, 1/100 অফ আর্থ। কি আছে, রেডিয়াস অফ দ্য মুন, একটু হাতে লেখা খারাপ হবে, ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড, 1/4 আর্থ। বেশ, আমরা জি এর ফর্মুলা কি জানি, উই নো জি ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে জি অ্যাট মুন কত হবে, জি মাস কত হবে, আর্থের মাসের 100, রেডিয়াস কত হবে, আর্থের রেডিয়াসের 4। এবার এটা ক্যালকুলেশন করি, এটা স্কোয়ারে আছে, তাহলে জি এম, নিচে 100 আসবে, নিচে আর স্কোয়ার আসবে, 16টা উপরে যাবে। ওকে, তাহলে কত হবে, 16/100 ইন্টু জিএম বাই আর স্কোয়ার। জিএম বাই আর স্কোয়ার কত আমরা জানি, জি। 16/100 মানে কত, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100, 4 25, 4 25, 4 25 মানে এটা যদি কাটি 4 6 24 হতো, অ্যাপ্রক্সিমেট 1/6 অফ জি কিনা, না 6 পয়েন্ট সামথিং হতো, 6 পয়েন্ট সামথিং হতো। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত, 1/6, এটা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে জি যদি এরকম হয়, ওয়েট আর মুন ইকুয়াল টু 1/6 অফ ডব্লিউ অফ আর্থ, এটাই হবে। বেশ, এটা 3 মার্কসের কোশ্চেন, এটা করে দিলাম। এই পরেরটা কি বলেছি, when a sports car and a loaded truck both are traveling at a speed of এত, দুজনের স্পিড বলা আছে, which vehicle requires more force, একটা কার যাচ্ছে, একটা ট্রাক যাচ্ছে, আর কিছু বলার নেই, এটা লোডেড আছে, এটা স্পোর্টস কার, তো দুজনেই স্পিড বলা আছে। এবারে প্রশ্ন হচ্ছে হুইচ ভেহিকেল রিকোয়ার্স মোর ফোর্স, কোনটাতে ফোর্স লাগবে। এখন ফোর্স লাগবে মানে কি, থামানোর কিছু ব্যাপার কিছু বলছি। তাহলে আমাদেরকে দেখি কি করতে পারি আমরা। না দেখো, আমরা করার জন্য আগে নতুন পেজ নিই, তারপরে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। কি বলছে, আমরা জানি মোমেন্টাম বলে একটা টার্ম ছিল, মোমেন্টাম কি ছিল, মাস ইন্টু ভেলোসিটি। এখন প্রশ্ন হচ্ছে বোথ হ্যাভ সেম ভেলোসিটি, বাট একটা আছে স্পোর্টস কার, একটা আছে লোডেড ট্রাক। এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি মাসের, কার মাস বেশি হবে, না লোডেড ট্রাকের মাস বেশি,
স্পোর্টস কার্সের তুলনায়, এবং অনেক বেশি। তাহলে দুজনের মোমেন্টাম যদি আমরা তুলনা করি, মোমেন্টাম অফ, আরে সরি, মোমেন্টামকে আমরা পি দিয়ে লিখব। মোমেন্টাম অফ স্পোর্টস কার যা বেরোবে, মনে করি প্রথমের মাস m1, ভেলোসিটি দুজনেরই ভি ধরে নিচ্ছি, আর পি লোডেড ট্রাক এলটি m2 ইন্টু ভি, এই দুটোর যদি তুলনা করি তাহলে কত হবে, m2 ভি বাই m1 ভি, ভি ক্যান্সেল, এটা তো m2, এটা m1, কে বেশি, m2 ভেরি ভেরি গ্রেটার দেন m1, তাহলে এটা গ্রেটার দেন 1 হবে, কেননা m2/m1 রেশিও করলে 1-এর থেকে বেশি। অতএব মোমেন্টাম অফ লোডেড ট্রাক অলওয়েজ মোমেন্টাম অফ স্পোর্টস কার। তাহলে কাকে থামাতে বেশি বল লাগবে, যার মোমেন্টাম বেশি, আমরা নিউটনের ফর্মুলা অনুযায়ী জানি। সুতরাং গ্রেটার মোমেন্টাম requires more force to bring it to rest in the same time. এই কথাটা উল্লেখ করতে হবে। চলো, এরপরে কি বলেছি, আমরা এগুলো করে নিলাম। আচ্ছা, আমরা এবারে সেকশন বি করব। সেকশন বি এ কি বলেছি, অরুণা অ্যান্ড লতিফ ট্রাইড টু মেজার দ্য থিকনেস অফ এ গ্লাস স্ল্যাব। একটা স্ল্যাবের থিকনেস ক্যালকুলেট করতে চাইছি। অরুণা ইউজড এ ভার্নিয়ার স্কেল উইথ 20 ডিভিশনস, লতিফ another স্কেল where 25 ডিভিশন। ভার্নিয়ার স্কেল, সেও ভার্নিয়ার স্কেল ইউজ করেছে। বোথ স্কেলস আর ক্যালিব্রেটেড ইন মিলিমিটার, মিলিমিটারে ক্যালিব্রেট করা আছে। ডিসাইড হু উইল গেট অ্যাকুরেট রিডিং, কে অ্যাকুরেট রিডিং পাবে। আমি কিন্তু পড়িয়েছি এই কোশ্চেনটাও, হ্যাঁ কোশ্চেনটা বলিনি, কিন্তু এই কোশ্চেনটাকেই ঘুরিয়ে আমি পড়িয়েছি। আচ্ছা আচ্ছা, আমি কি করি, একবার কোশ্চেনটা পড়িয়ে নিই পুরোগুলো, তারপরে করাবো পরপর, আমার মনে রয়ে যাবে। তোমাদের মনে রাখাটা ব্যাপার, তোমরা ভিডিওকে পজ করবে বা সামনে কোশ্চেন পেপারটা খুলে রেখে করার চেষ্টা করবে। নেম ওয়ান ইউনিট অফ মাস স্মলার দ্যান এ মিলিগ্রাম অ্যান্ড ওয়ান ইউনিট অফ লেন্থ বিগার দ্যান লাইট ইয়ার। লাইট ইয়ারের থেকে বড় একটা চাই, আর মিলিগ্রামের থেকে ছোট একটা চাই। বেশ সোজা। দ্য সার্কুলার হেড অফ স্ক্রু গেজ ইজ ডিভাইডেড ইন্টু 50 ডিভিশন। এটা স্ক্রু গেজের কথা বলেছি। দ্য স্ক্রু মুভস 1 মিলিমিটার অ্যাহেড ইন 2 কমপ্লিট রেভলিউশন। দুটো রেভলিউশনে 1 মিলিমিটার যায়। আমরা একটা রেভলিউশনে 1 মিলিমিটার যা শিখেছি। এর পিচ আর লিস্ট কাউন্ট বার করতে দিয়েছে। বেশ, এটা ভালো অঙ্ক। তারপরে এখানে অপশন দিয়েছে বোধহয়, এ সিম্পল পেন্ডুলাম হ্যাজ এ হলো বব অ্যান্ড ইটস টাইম পিরিয়ড টি, হাউ উইল দ্য টাইম পিরিয়ড বি অ্যাফেক্টেড ইফ দ্য বব ইজ ফুললি ফিল্ড উইথ মার্কারি, দ্য বব ইজ হাফ ফিল্ড উইথ মার্কারি, দ্য বব ইজ ফুললি। এটা 4টা কোশ্চেন দিয়েছে, 4টা উত্তর দিতে হবে। ফুললি ফিল্ড উইথ মার্কারি বাট ইট হ্যাজ স্মল হোল ইন ইটস বোটম। এই বোটমে কিছুটা হোল থাকাকালীন আমরা করেছি, এটাও করেছি। চলো এবার একটা একটা করে করাচ্ছি। দেখো কি বলেছে না, অরুণা যেটা ব্যবহার করছিল তার ডিভিশন কত ছিল বলো তো, 20। যেটা লতিফ ইউজ করেছিল তার ডিভিশন ছিল কত, 25। বোথ আর ক্যালিব্রেটেড ইন মিলিমিটার, হু গেটস মোর অ্যাকুরেট রিডিং, এটাই তো ছিল। এখন দেখি কে অ্যাকুরেট রিডিং পাবে। এখন লিস্ট কাউন্ট বলে একটা কথা ছিল, লিস্ট কাউন্টে কি ছিল, লিস্ট কাউন্টের কথা হচ্ছে স্মলেস্ট মেজারেবল ভ্যালু। যে স্মলেস্ট ভ্যালু মেজার করতে পারবে তার ক্ষেত্রে অ্যাকুরেসি বেশি।
তাহলে যার লিস্ট কাউন্ট কম তার ক্ষেত্রে রিডিং করা সহজ হবে। তাহলে লিস্ট কাউন্টটা হিসাব করো। প্রথমে অরুণার ক্ষেত্রে হিসাব করো। অরুণের ক্ষেত্রে লিস্ট কাউন্ট করতে হবে না 1 মিলিমিটার। লিস্ট কাউন্টের ফর্মুলা কি আছে আমরা জানি। আচ্ছা আমি বলে দিচ্ছি আগে ফর্মুলাটা, তারপরে হবে। ফর্মুলা কি ছিল না স্মলেস্ট ডিভিশন অন মেন স্কেল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। স্মলেস্ট ডিভিশন অন মেন স্কেল দুটোই তো এখানে মিলিমিটার, 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল একজনের ক্ষেত্রে 20 আর একজনের ক্ষেত্রে 1 মিলিমিটার বাই 25। এটা হচ্ছে লতিফ, এটা হচ্ছে অরুণা। তাহলে বলো অরুণার ক্ষেত্রে ভ্যালুটা আর লতিফের ক্ষেত্রে ভ্যালুটার মধ্যে কোনটা কম? স্বাভাবিকভাবে এটা কম, এটা 0.04, এটা দেবে 0.05। তাহলে কার কম? এর কম, है ना। As Latif's list count is smaller, his reading will be more accurate or more precise. Yes or no? এবারে কি করতে বলেছি? একটা মাস বলতে বলেছি যে মিলিগ্রামের থেকেও ছোট। মিলিগ্রাম, গ্রাম থেকে মিলিগ্রামে গেলে 10⁻³ লিখি। মাইক্রো যদি করে দিই মাইক্রোগ্রাম, তাহলে এরকম হবে মাইক্রোগ্রাম। এটা হবে কেন 1 মিলিগ্রাম ইকুয়াল টু 1000 মাইক্রোগ্রাম হয়, তাই তো। এই যে মিলি মাইক্রো, তবে ছিল ন্যানো, 10⁻৯, 10⁻6, 10⁻3, এখানে 1 হয়ে যেত না। তাহলে এটা হয়ে গেল একটা ছোট। আর কি বলেছি? লাইট ইয়ার্স, লাইট ইয়ার্সের থেকে বড়। লাইট ইয়ার্সের থেকে বড় ভ্যালু কি হতে পারে? আমরা জানি একটা ফর্মুলা না 3.26 লাইট ইয়ার্স মানে কিছু একটা ছিল। সেটা আমি বলবো না, এটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম কেন এটা এতই একটা ইজি কোশ্চেন, এটা বইয়ে খুঁজে রাখবে তবে মনে থাকবে। তাহলে এর সাথে একটা লাইট ইয়ার্সের কোনো সম্পর্ক আছে, তাহলে এটা হয়তো গ্রেটার ইউনিট হবে লাইট ইয়ার্সের থেকে। এটা একটা হোমওয়ার্ক দিলাম। এরপরে বলেছে স্ক্রু গেজের ডিভিশন দেয়া আছে আর কতটাতে কি যাচ্ছে ওটা পিচারে বার করতে দিয়েছে। তাহলে করি। তাহলে কি দেয়া আছে গিভেন? স্ক্রু গেজ হ্যাজ সার্কুলার হেড, কত দিয়েছে 50 ডিভিশন। স্ক্রু অ্যাডভান্সেস 1 মিলিমিটার ইন 2 রেভলিউশন, এটা দেয়া আছে। কি বার করতে দিয়েছে? পিচ। একটা লিস্ট কাউন্ট বার করি। পিচ মানে কি? ডিস্টেন্স মুভড ইন 1 রোটেশন। তাহলে দুটো রোটেশনে যদি 1 মিলিমিটার যায়, একটা রোটেশনে কত যাবে? 1 মিলিমিটার বাই 2 সমান 0.5 মিলিমিটার। এটা তো পিচ বেরিয়ে গেল, ইজি।
লিস্ট কাউন্ট বার করতে দিয়েছি। লিস্ট কাউন্টে কি হবে? লিস্ট কাউন্ট আমরা জানি পিচ বাই নম্বর অফ সার্কুলার ডিভিশন। পিচের মান কত হচ্ছে 0.5, ডিভিশন কত বেরিয়েছে 50, তাহলে 5/50 0.01 মিলিমিটার অ্যান্সার হয়ে গেল। ওকে, চলো এরপরে নেক্সট। এটা দেখো আমরা পুরো কোশ্চেনটাই করে দিলাম, নাকি না? আরেকটা কোশ্চেন কি ছিল? হুম, যে টাইম পিরিয়ডের কি হবে একটা কোশ্চেন ছিল, মনে পড়ছে। একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ডি, তার ফর্মুলা কত হয় 2π × √L/g। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটাতে দেখো এল জি এর উপর টিটা ডিপেন্ড করছে, কিন্তু ববের মাসের উপর কিন্তু কোনো ডিপেন্ডেন্ট করে না। ববের মাস যাই হোক না কেন, টাইম পিরিয়ড কিন্তু সেম থাকবে, এটা আমাদের ফিজিক্স। তাহলে আমরা কি লিখবো? যদি একটা একটা করে অ্যানালাইজ করি, বব ইজ ফুললি ফিল্ড উইথ কি ছিল, মার্কারি ছিল, নো চেঞ্জ ইন টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ হবে না, এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি হবে না, বলেছে হাফ ফিল্ড, হাফ ফিল্ড হোক ফুল ফিল্ড হোক কিছু এসে যায় না, এখানেও নো চেঞ্জ। এবারে বলছে হাফ ফিল করে দিলে এখন মনে হতে পারে স্যার চেঞ্জ হয়ে যেতে পারে, জি চেঞ্জ হয়ে যেতে পারে কোনো কারণে, হয়তো এদিক ওদিক হবে। কিন্তু একটা মজার ব্যাপার কি, এখানে সেন্টার অফ মাস না শিফট করবে না, এফেক্টিভ লেন্থ একই থাকবে, তাই নো চেঞ্জ হবে। কিন্তু বলছে বব ইজ ফিল্ড উইথ মার্কারি 1/4 টাইম। কি হবে দেখি না, মাস যেহেতু, মাসের উপর যেহেতু টাইম পিরিয়ড ডিপেন্ডেন্ট নয়, তাহলে কি হবে নো সিগনিফিক্যান্ট চেঞ্জ। বাট ইফ সেন্টার অফ মাস শিফটস, সেন্টার অফ মাস যদি শিফট করে যায় তাহলে কিছুটা চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা ডিএডটা তো অলরেডি পড়েছি, স্মল হোল ফিল করা আছে, ফুললি ফিল্ড বাট স্মল হোল আছে, তাহলে কি হবে প্রতিবারে বারে চেঞ্জ হয়ে যাবে। এইবারে কিন্তু মাস চেঞ্জ হলে এফেক্টিভ লেন্থ চেঞ্জ হবে। সেটা কিরকম চেঞ্জ হবে না, বলছি ওয়াটার লিক করছে ধরো, তাহলে সেন্টার অফ মাস শিফট করবে, এফেক্টিভ লেন্থ কি হবে ইনক্রিজ করবে, অর্থাৎ সেন্টার অফ মাস শিফট করবে উপরের দিকে, অর্থাৎ এফেক্টিভ লেন্থ ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে কি হবে, টাইম পিরিয়ড বিকামস ভ্যারিয়েবল। আর এল ইনক্রিজ করলে আমাদের ফর্মুলা দিয়েছে, এল ইনক্রিজ করা মানে টি ইনক্রিজ করা, টাইম পিরিয়ড ইনক্রিজ করে যাবে। সো টাইম পিরিয়ড বিকামস ভ্যারিয়েবল and increases gradually. yes or no? এটাই হবে, আমরা এটা কিন্তু আগে পড়িয়ে দিয়েছি ওই জন্য। তারপরের প্রশ্নতে যাই আমরা, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখি। কোশ্চেন নাম্বার 5 বলছে বল is thrown vertically up with a velocity u, it returns back to the ground
ক্যালকুলেট দ্য এক্সপ্রেশন অফ টোটাল টাইম অফ ফ্লাইট ইন এয়ার ইন টার্মস অফ ইউ এন্ড জি। টোটাল টাইম কত সময় ধরে ওটা এয়ারে থাকবে, এটা যাওয়ার সময় আর আসবার সময় সেটা জানতে হবে। এটা একটা কোশ্চেন। তারপরে কোশ্চেন কি বলেছে, সেকেন্ড পেন্ডুলাম বা সেকেন্ড পেন্ডুলাম আমরা পড়েছি, টেকেন টু প্লেস ওয়ার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফলস 1 to 1/4। যেখানে অ্যাক্সেলারেশন ফলো করে যায় 1/4, সেখানে নিয়ে গেল টাইম পিরিয়ডের কি চেঞ্জ হবে কম্পেয়ার করতে বলেছে। বলছে ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এই গ্রাফ থেকে এই জিনিসগুলো ক্যালকুলেট করো। একটা গ্রাফ দেওয়া আছে, দিয়ে ক্যালকুলেট করো। এইটা কোশ্চেন। আর একটা দিয়েছে, আবার একটা কোশ্চেন দিচ্ছে, এ বুলেট মুভিং অ্যাট ইটস রেট অফ এত ফায়ার অন টু এ ট্রাঙ্ক অফ এ ট্রি into which it penetrates 20 centimeter 20 centimeter penetrate করে। The bullet with the same velocity were fired into a similar piece of wood 12 semi thick. With what velocity would it emerge supposing the resistance be uniform? আচ্ছা, বলছি বুলেট এই রেটে যাচ্ছে, একটা ট্রি ট্রাঙ্কে ফায়ার করলো, 20 সেমি পেনিট্রেট করে গেল। বুলেট সেম ভেলোসিটিতে ছোড়া হতো এবং একটা সিমিলার পিস অফ উডে 12 সেমি থিকের যদি ছোড়া হতো, তাহলে উইথ হোয়াট ভেলোসিটি উড ইট এমার্জ সাপোজিং দ্য রেজিস্ট্যান্স বি ইউনিফর্ম। রেজিস্ট্যান্স সেম সামনে একই আছে, এটা তখন কত ভেলোসিটি এমার্জ করে যেত, কেন 12 সেমি তো ভেদ করে যাবে। এই চারটা কোশ্চেন, ওকে আমরা সলিউশন করবো। গ্রাফটা এখানেই করে দেবো না পরেই করবো? গ্রাফটা এখানেই করে দেবো, কোনো সমস্যা নেই। এই জায়গাটা ফাঁকা রাখি এখন। ওকে, আচ্ছা তার আগে আরেকটা কাজ করি, আমাদের গ্রাফটার কোশ্চেনগুলো করতে গেলে এক্সপ্লানেশনটা না আমাদের একটু ছোট করে দিতে হবে। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা একটু ছোট করে দিতে হবে এবং আমি এক্সপ্লেনেশনটা এখানে লিখে রাখছি। ঠিক আছে, চলো এই জায়গাটা পেয়ে গেলাম, এবার আমরা কোশ্চেনগুলো করব। চলো করি একে একে। বলছে একটা বলকে ভার্টিক্যালি থ্রো করা হয়েছে আপওয়ার্ড ইউ ভেলোসিটি দিয়ে, জি গ্র্যাভিটেশনের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে টাইম কত হবে না? দেখো এখান থেকে ছোড়া হয়েছে, এখানে গেছে, হ্যাঁ না? যদি এক্সপ্লেনেশন দেওয়া হয়, টাইম চেয়েছে, তাহলে টাইম দিয়ে কোনো ফর্মুলা আছে কি? টাইম দিয়ে কোনো ফর্মুলা আছে? ভি সমান ইউ প্লাস জিটি, উপরের দিকে উঠছে মাইনাস, তাহলে ইউ সমান জিটি। কেন? ভি তো জিরো। কেন? ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি জিরো, তাই ফাইনাল ভেলোসিটি ভি জিরো, তাহলে ইউ ইকাল টু জিটি। কেন? নেগেটিভ, উপরের দিকে যাচ্ছে বলে। তাহলে টি কত হবে? ইউ বাই জি। সিমিলারলি উপর থেকে পড়ছে, জিরো ভেলোসিটি থেকে পড়ছে আবারও যখন পড়ার সময়, আবার ফাইনাল ভেলোসিটিতে আসতে গেলে ভি, তখন তাহলে কত হবে? ভি ইকাল টু জিরো প্লাস জি ইন্টু টি, তাহলে তখন টি কত হবে? ভি বাই জি। ভি তো এখানে ইউ, তাহলে ইউ বাই জি। তাহলে যাবার সময় সময় লেগেছে টাইম ইউ বাই জি, আসবার সময় সময় লেগেছে টাইম ইউ বাই জি। তাহলে টোটাল টাইম কত? টি1 প্লাস টি2 সমান কত হবে? টোটাল টি, সেটা কত? ইউ বাই জি, ইউ বাই জি সমান 2 ইউ বাই জি। এটাই অ্যান্সার। বুঝা গেল? তাহলে কি লিখবে? টাইম টু রিচ আপওয়ার্ড, এটা বেরোবে। টাইম টু রিচ ডাউনওয়ার্ড, টাইম টু কাম ডাউন লিখতে পারো, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে টিটা টাইম অফ ফ্লাইট, অ্যাকচুয়ালি টাইম অফ ফ্লাইট, কতক্ষণ হাওয়াতে রয়েছে। এবারে কি বলেছে? সেকেন্ড পেন্ডুলাম।
সেকেন্ড পেন্ডুলাম এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো, না আমরা জানি এমনি টাইম পিরিয়ড রুট ওভার অফ, চেক করেন না দাঁড়াও, আমরা জানি টাইম পিরিয়ড টি সমান 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি, মানে টি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল বাই জি। মানে যদি লেন্থ ফিক্সড রাখা হয় রুট ওভার অফ 1/জি এর সাথে প্রপোর্শনাল, তাহলে বলো T1/T2 সমান লিখতে পারি রুট ওভার অফ G2/G1, বা T2/T1 সমান রুট ওভার অফ G1/G2। তাহলে T2 যদি আমরা ধরি কোথায়, অন্য একটা প্ল্যানেটে, যেখানে নিয়ে গেছি ধরো 1/4 গ্র্যাভিটি, আর এটা যদি আর্থে হয় তাহলে T2/T1 সমান হবে রুট ওভার অফ G1/G2, G1 তো জি, হ্যাঁ না, আর G2 কত হবে 1/4 অফ জি, জি কেটে গেল, এটা গেলে রুট ওভার অফ 1/1/4 সমান রুট ওভার অফ 4 সমান রুট 2। অতএব T2 সমান 2 ইন্টু T1, মানে টাইম পিরিয়ড ইনক্রিজ করে যাবে। তাহলে টাইম পিরিয়ডের রেশিও এটাই হবে, এটাই তখন T2 T1 এর সাথে সমান হবে, এটা ওদের রিলেশন। এবারে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটাতে চলো। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট গ্রাফটাতে যাওয়ার আগে নেক্সট কোশ্চেনটা কি ছিল বলো তো? একটা ছিল, যতটুকু আমার মনে আছে, বুলেট ছোঁড়া আছে। তাহলে বুলেটটা যদি আমরা করি, বুলেটটা করেই ফেলি না। ইনিশিয়াল ভেলোসিটি কত দিয়েছে বুলেটের? 70 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি কত? 20 সেমি পর্যন্ত যাচ্ছে বলেছে না? তাহলে ফাইনাল ভেলোসিটি 0 আফটার 20 সেমি। এটা ফার্স্ট কেসে বলা আছে। সেকেন্ড কেসে কি বলা আছে? ডিস্টেন্স 12 সেমি মানে 0.12 মিটার, অ্যান্ড ফাইন্ড দ্য ফাইনাল ভেলোসিটি। তখন তো থামবে না, তখন 12 সেমি ভেদ করে যেতে শুরু করবে, সেটা চেয়েছি। তাই এটা আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। দেখো, আমরা একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ফাইনাল ভেলোসিটি 0, ইউ হচ্ছে 70 স্কোয়ার, 2 এ কত আমরা জানি, জানিনি। এস কত 20 সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়ে কিসে যাব, কিসে যাব মিটারে, তাহলে 0.2। তাহলে এ কত বেরোবে? এ বেরোবে 70 স্কোয়ার বাই 0.4। এটা ক্যালকুলেশন করলে বেরোবে 4900 বাই 0.4। এটা বেরিয়ে যাবে 4 দিয়ে গুণ, মানে ওরে বাবা বিশাল হবে, গুণ করি 12,250 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বেরোবে, অ্যাকচুয়ালি এটা মাইনাসে বেরোবে, কেন এটা রিটার্ডেশন, যেতে যেতে থামছে না, রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন হলো। এখন ডিস্টেন্স কত 0.12 মিটার। তাহলে এখন ডিস্টেন্স এটাকে বস করে দিই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস 0.12। এর প্রশ্ন হচ্ছে ইউ তো 70 স্কোয়ার জানি, 2 এর মান কত ছিল 12,250, হ্যাঁ না? এবারে প্রশ্ন হচ্ছে এখানেও বেগ কমবে, তাহলে অলরেডি ফর্মুলাতে প্লাস দিলে রিটার্ডেশনটা মাইনাসে নিতে হবে, হ্যাঁ না? তাহলে আমাদের এটা নিয়ে নেবো মাইনাসে, ইন্টু 0.12। তাহলে ভ্যালুসিটা কমতে হবে না, বাড়বে কি করবে, তাহলে কমবে। তাহলে 4900 মাইনাস, তো বিশাল কিছু বেরোবে,
দশমিক আছে 2, 12 দুগুণে 24.24, এটাকে গুণ করি ক্যালকুলেটরে। হ্যাঁ, করলে কত বেড়ে দেখি, এটা বেরোচ্ছে 2940 সমান 1960। তাহলে ভি কত হবে, √অফ 1960, 2000 করলে 40, 4 4 16, 45-এর কাছাকাছি বেরোবে, মানে 44.3 বেরোচ্ছে ক্যালকুলেটারে। এটা ভেলোসিটি। এরকম ডেটা দেবে না যেটা ক্যালকুলেটরে করতে হবে, তোমরা পারবে না। তাহলে ফাইনাল স্পিড পেয়ে গেলাম। এবার গ্রাফটাতে আমরা যাই, গ্রাফটাতে এখানেই করতে হবে। গ্রাফটা আমি আঁকতে পারবো না আলাদা করে। গ্রাফটা কোথায় গেল, এইটা হচ্ছে গ্রাফ। 0, একটা 8, 12, 16, 22 টাইম দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে উপর নিচে করে, এরকম গ্রাফ। বেশ, তাহলে প্রথমে কি বলেছি, 8 সেকেন্ডে এভারেজ ভেলোসিটি কত এটা চেয়েছি, তাই তো? এভারেজ ভেলোসিটি ইন 8 সেকেন্ড। তাহলে এভারেজ ভেলোসিটির কি ফর্মুলা হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন ডিসপ্লেসমেন্ট কত, 0 থেকে 4, 0 থেকে 8, 0 থেকে 8 এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে দেখো, 0 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট 0, 8 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, 8 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, কি করে করবে? এটা 8 সেকেন্ড, তাই তো? আচ্ছা, ডিসপ্লেসমেন্টটা মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, দেখো তো। এখান থেকে এখান পর্যন্ত গেছি, কত গেছি ডিসপ্লেসমেন্ট 20। আবার এখান থেকে এখানে এসেছি, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, 20 20 40। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে 20 যেতে, আবার আসতেও 20, 40। টাইম কত লেগেছে, 8 সেকেন্ড, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ কত, 40 মাইনাস আগের ডিসপ্লেসমেন্ট 0, টাইম কত লেগেছে 8 মাইনাস 0, তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার, এ এর অ্যান্সার এটা। বোঝাতে পারলাম? যদি বইতে না পারো আবারও একবার ব্যাক করে দেখবে, কেননা আমি একা পড়াচ্ছি তো। তো বি এর প্রশ্নটা দেখো, বিটা কি বলেছে, ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 16 সেকেন্ড, 16 সেকেন্ডের পরে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, গেছে এসছে, আবার এখানে গেছে 10, হ্যাঁ না, এখানে তো কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, আবার এখানে হচ্ছে 10, তাহলে কত হচ্ছে, 16 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে সেটা চেক করতে হবে। খেয়াল করে দেখা যাক যে 8 সেকেন্ডে এখানে, 16 সেকেন্ডে এখানে, তাই তো? যদি এটা ভাবি কিভাবে হবে, 16 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 থেকে এখানে, ফের এখানে, ফের এখানে। আমার মনে হয় ডেটাতে কিছু গন্ডগোল নেই তো, ডিস্টেন্সের ডেটাটাতে কোনো গন্ডগোল নেই তো। আর এটা এখানে ফিরে এসেছে মানে 16 সেকেন্ডে বাদে। উম,
এইখানে তো ইনিশিয়াল পজিশন রেখেছি, এটা 16 সেকেন্ডে হবে কি? আচ্ছা দেখি দাঁড়াও, তার পরের প্রশ্নটা কি বলেছে? টাইম আফটার হুইচ দ্য বডি ইজ অ্যাট দ্য ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল পজিশনে ফিরে এসেছে কখন? দেখা যাক কখন ফিরে এসেছি। গেছি 20, এটা আবার এসছি 20, আবার গেছি -10, হ্যাঁ না? এখানে -10, আবার এখানে এখানে পৌঁছেছি -10। কিন্তু একটা কথা বলো, এইখান থেকে এই ডিস্টেন্সটা 20, এখান থেকে এই ডিস্টেন্সটা 10 কি করে হয়? এটা একটা ডাউট লাগছে। এটা 20 হতে হবে। এটা যদি 20 হয় তাহলে 16 সেকেন্ডে না, এখানে 20, এখানে 20, আবার 40, তাহলে ফিরে বসে 16 সেকেন্ডে সে। আচ্ছা, এটা উত্তরটা এরকম হবে, এটা 20 হবে, -20 হবে। দিয়ে কি বলি যে ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 16 সেকেন্ড। 16 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড আছে? দেখো 20, মানে এটা 20, 20, এপাশে 20, 40, আবার এপাশে 20, -20, এপাশে -20। তাহলে সে আগে অবস্থায় ফিরে চলে এসছে, আগের কন্ডিশনে পৌঁছে গেছে। তাহলে অ্যাট 16 সেকেন্ড ইট রিচ টু ইটস ইনিশিয়াল পজিশন। সো ডিসপ্লেসমেন্ট উইল বি, কত হবে? ইনিশিয়াল পজিশনে চলে এসে ডিসপ্লেসমেন্ট 0, আর টাইম কত লেগেছে? 16 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা লাগবে 16 সেকেন্ড, এটা হচ্ছে 0 ডিসপ্লেসমেন্ট, আর এটা তো অলরেডি করে দিয়েছি 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 5 হলো। আর কটা কোশ্চেন আছে? 6, 7, 8। এই 3টে করতে গেলে এখনো আধা ঘন্টার উপরে লাগবে। ভিডিওটা 1 ঘন্টার বেশি করব না, এখন এটাই থাক। হ্যাঁ, 6, 7, 8 আমরা নেক্সট ক্লাসে করবো, কেমন? চলো, কেন 1 ঘন্টা একটা ইউটিউবে ভিডিও নিজে নিজে দেখা অনেকটা ধৈর্যের পরীক্ষা। কেন মাস্টার সাথে কথা বলতে বলতে 1 ঘন্টা দেখা আলাদা জিনিস, আর 1 ঘন্টার ভিডিওতে কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করা আলাদা জিনিস। তো আজকে এটুকু, এটা দেখো তোমরা, তারপরে আমি আবার নিউ ভিডিও আপলোড করব বা আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।